আজকের ভিডিওতে আমরা মার্কসিজম সম্পর্কে জানব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি এই ভিডিওটা দেখলে মার্কসিজম নিয়ে আর কোনো হয়তো সমস্যা থাকবে না। তো ভিডিওটা পুরোটুকু দেখবে, নাহলে বুঝতে পারবে না, মিডল থেকে বুঝতে পারবে না, পুরো ভিডিওটা শেষ করবে, ঠিক আছে? আমি গল্পের আকারে বলবো যাতে এটা বুঝতে তোমাদের খুব সুবিধা হয়। একদা এক জার্মান পণ্ডিত ছিলেন যার নাম কার্ল মার্কস। তিনি 1818 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবন এবং কাজ নিয়ে গল্পটা শুরু হয়। মার্কস শুধুমাত্র একজন অর্থনীতিবিদ, ইকোনমিক্স বা দার্শনিক মানে হচ্ছে ফিলোসফার ছিলেন না, তিনি ছিলেন একজন মহান হিউম্যানিস্ট এবং রিভলিউশনারি মানে বিপ্লবী। তিনি দেখিয়েছিলেন যে তার চারপাশের পৃথিবীতে গরিব মানুষেরা ধনী মানুষের হাতে কিভাবে নির্যাতিত হচ্ছে। তার এই কাজে সবসময় পাশে ছিলেন তার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী, যার নাম ছিল ফ্রেডরিক এঙ্গেলস। তারা দুজনে মিলেই একটি বিশেষ চিন্তাধারা তৈরি করলেন যা পরিচিত হয়েছে মার্ক্সবাদ নামে। এই নামটি যদিও কার্ল মার্কসের নামে এসেছে, তিনি নিজে কিন্তু এই নাম পছন্দ করতেন না। একবার তিনি বলেছিলেন, আমি শুধু জানি যে আমি একজন মার্ক্সবাদী নই। তিনি এমনটা বলেছিলেন কারণ তিনি মনে করতেন না যে তার তত্ত্বটি মানে থিওরি কোনো স্থির বা আবদ্ধ চিন্তাধারা, বরং এটি ছিল একটি জীবন্ত ঐতিহ্য মানে লিভিং ট্র্যাডিশন, হ্যাঁ, এবং ক্রমাগত বিকশিত। এবার মার্ক্সবাদের জন্ম হয় 19 শতকের মাঝামাঝি সময়, যখন শিল্প বিপ্লব মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন গোটা ইউরোপের চেহারা বদলে দিয়েছিল। এর ফলে সমাজে এক নতুন ধরনের সিস্টেম তৈরি হয়েছিল যার নাম ক্যাপিটালিজম। এই পুঁজিবাদ ব্যবস্থার একদিকে ছিল প্রচুর সম্পদ এবং অন্যদিকে চরম দারিদ্র্য মানে কি প্রভার্টি। সেই সময় প্রচলিত লিবারালিজম যা মুক্ত বাজার অর্থনীতি, হ্যাঁ, এবং ফ্রি মার্কেটের কথা বলতো, তা সমাজের বৈষম্য দূর করতে পারছিল না, সমাজে ইনইকুয়ালিটি তৈরি হয়ে গেছিল। মার্কস দেখলেন এই ব্যবস্থাটা আসলে দুটি শ্রেণীর মানে ক্লাসের মধ্যকার লড়াই, স্ট্রাগল। একটি হলো ধনী মালিকদের শ্রেণী যাদের বলা হয় বুর্জোয়া, এবং অন্যটি হলো খেটে খাওয়া শ্রমিকদের শ্রেণী যাদের নাম সর্বহারা প্রলেতারিয়াত। মার্কস এবং এঙ্গেলস দেখলেন যে শ্রমিকদের ওপর মালিকরা চরম শোষণ চালাচ্ছে। এই শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন পথ দেখাতেই মার্ক্সবাদের জন্ম হলো। হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম সম্পর্কে আমরা জানব। মার্কস তার একটি গুরুত্বপূর্ণ থিওরির মাধ্যমে ব্যাখ্যা করলেন যে কিভাবে মানব ইতিহাস এগিয়ে চলে। এই তত্ত্বটির নাম ঐতিহাসিক বস্তুবাদ মানে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। মার্কস বললেন, ইতিহাস কোনো মহান রাজা বা নেতার ইচ্ছায় তৈরি হয় না, বরং এটি তৈরি হয় সমাজের অর্থনৈতিক ভিত্তি দিয়ে। অর্থাৎ মানুষ কিভাবে তার জীবিকার জন্য জিনিস উৎপাদন করে এবং কিভাবে সেই জিনিসগুলো বণ্টিত হয় তার ওপর নির্ভর করে একটি সমাজ গড়ে ওঠে। তিনি ইতিহাসের গতিপথকে 6টি প্রধান ধাপে ভাগ করেছেন, যেখানে একটির পর একটি ধাপ আসে শ্রেণী সংগ্রামের মাধ্যমে মানে ক্লাস স্ট্রাগলের মাধ্যমে। যেখানে বলা হয়েছে প্রিমিটিভ কমিউনিজম, এটি ছিল একটি মানব জাতির প্রথম পর্যায়। প্রিমিটিভ কমিউনিজম হচ্ছে প্রথম পর্যায়। তখন কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না, তাই কোনো শ্রেণী বা দণ্ডও ছিল না। তারপরে চলে আসলো স্লেভারি। এই পর্যায়ে দাস মানে হচ্ছে স্লেভ ওনার্স এবং স্লেভস এর মধ্যে লড়াই শুরু হলো, একজন দাস একজন হচ্ছে মালিকের মধ্যে। তারপরে আসলো ফিউডালিজম, একটা হচ্ছে ল্যান্ডলর্ডস, এটা জানো জমিদারি প্রথা, আর একটা হচ্ছে সার্ফ মানে হচ্ছে এই দুজনের বিরুদ্ধে দুজনের যুদ্ধ ছিল মানে হচ্ছে ঝামেলা ছিল। তারপরে চলে আসলো ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম ছিল বুর্জোয়া এবং প্রলেতারিয়েতদের মধ্যে। বুর্জোয়া শ্রেণী হচ্ছে মালিক শ্রেণী আর প্রলেতারিয়েত হচ্ছে সর্বসারা শ্রেণী। তারপরে চলে আসলো সোশ্যালিজম। সোশ্যালিজম সম্পর্কে মার্কস বলেছিলেন পুঁজিবাদী ব্যবস্থার ভেতরেও এমন কিছু দণ্ড তৈরি হবে যা এটিকে ভেঙে দেবে এবং এর জায়গায় একটি নতুন ব্যবস্থা আসবে। এই পর্যায়টি হবে একটি অন্তর্বর্তীকালীন অবস্থা, ট্র্যাডিশনাল ফেজ।
তারপরে সাম্যবাদ, সবার লাস্ট সর্বশেষ আসবে হচ্ছে সাম্যবাদ। এটি হলো ইতিহাসের শেষ এবং চূড়ান্ত পর্যায়। এই পর্যায়ে কোনো শ্রেণী থাকবে না, কোনো রাষ্ট্র থাকবে না, সবাই সমান হবে, যেখানে স্টেটলেস এবং ক্লাসলেস সোসাইটির কথা বলা হয়েছে। এবার আমরা জানবো ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, মার্কসদের দার্শনিক ভিত্তি। ফিলোসফিক্যাল বেস হলো দ্বান্দ্বিক বস্তুবাদ, মানে হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। এটি সহজ কিন্তু গভীর ধারণা। মার্কস এই ধারণাটি হেগেলের কাছ থেকে নিয়েছিলেন। হেগেল বলতেন যে ইতিহাসের মূল চালিকা শক্তি হলো আমাদের চিন্তা, মানে হচ্ছে আইডিয়া, আদর্শ, আইডিয়াস। কিন্তু মার্কস বলেন যে এটা ঠিক নয়, আসলে চালিকা শক্তি হলো আমাদের বস্তুগত বাস্তবতা, মানে ম্যাটেরিয়াল রিয়েলিটি। তাহলে কি হেগেল সাপোর্ট করতেন আইডিয়াস এবং মার্কস সাপোর্ট করতেন ম্যাটেরিয়ালস। সহজ করে বললে দ্বান্দ্বিক বস্তুবাদ মানে ম্যাটেরিয়ালিস্টিক, মানে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম হলো একটি নিয়ম, রুল, যা বলে সবকিছুর মধ্যেই দুটি বিপরীত শক্তি মানে থাকে, যেমন রাত এবং দিন, আলো এবং অন্ধকার। এই বিপরীত শক্তিগুলো একে অপরের থেকে লড়াই করে এবং এর ফলস্বরূপ একটি নতুন অবস্থা তৈরি হয়। ফ্রেডরিক এঙ্গেলস এই তত্ত্বের তিনটি প্রধান নিয়মের কথা বর্ণনা করেছেন। একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ট্রান্সফরমেশন। এখানে বলেছে যখন কোনো কিছুতে ছোট ছোট পরিবর্তন মানে স্মল চেঞ্জেস হতে থাকে, তখন নির্দিষ্ট সীমার পৌঁছানোর পর হঠাৎ করেই একটি বড় ধরনের পরিবর্তন চলে আসে। যেমন জলের তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় তা বাষ্পে পরিণত হয়। দ্বিতীয়টা হচ্ছে ইউনিটি অফ অপোজিশন। প্রতিটি জিনিসের ভেতরেই পরস্পর বিরোধী মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি উপাদান থাকে। যেমন পুঁজিবাদী সমাজে বুর্জুয়া এবং সর্বহারা, তারা একে অপরের বিরোধী কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল। লাস্টেরটা হচ্ছে নেগেশন অফ নেগেশন। এই নিয়মটি বলে যে একটি পুরনো ব্যবস্থা ওল্ড সিস্টেম আর একটি নিউ সিস্টেম, নিউ সিস্টেম দ্বারা বাতিল মানে হচ্ছে হয়ে যায়, যা আবার একটি নতুন ব্যবস্থার দ্বারা বাতিল হয়। এটি ইতিহাসের একটি চক্রাকার গতি নয়, বরং এটি স্পাইরাল গতি। থিওরি অফ সারপ্লাস ভ্যালু। মার্কস তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতে শ্রমিকদের অধিকারের কথা বলেছেন। শ্রমিকদের শোষণের মূল কারণ হলো উদ্ধৃত মূল্যের তত্ত্ব মানে থিওরি অফ সারপ্লাস ভ্যালু। এটি এমন একটি ধারণা যা শিশুদেরও বোঝা উচিত। ভাবুন একজন শ্রমিক একটি কারখানায় সারাদিন কাজ করে, একটি জামা তৈরি করলো, সারাদিন কাজ করে একটি জামা তৈরি করলো। ওই জামাটির দাম হলো 100 টাকা, কিন্তু সেই শ্রমিককে তার দিনের কাজের জন্য মাত্র 20 টাকা মজুরি দেওয়া হলো। বাকি 80 টাকাটা কোথায় গেল? মার্কস বললেন ওই 80 টাকাটাই হলো উদ্ধৃত মূল্য মানে হচ্ছে সারপ্লাস ভ্যালু, যা মালিক নিজের পকেটে ভরে। এটি হলো মুনাফা মানে প্রফিট। মার্কসের মতে এই উদ্ধৃত মূল্যই হলো শোষণের সব থেকে বড় প্রমাণ। শ্রমিক তার শ্রমের পুরো মূল্য পায় না, যা মালিকের পুঁজি মানে ক্যাপিটাল আরো বাড়াতে সাহায্য করে। নিউ মার্কসিজম সম্পর্কে জানবো। মার্কসবাদের গল্প এখানেই শেষ নয়। সময়ের সাথে সাথে এই চিন্তাধারাও বিবর্তিত হয়েছে। 19 শতকে যে পুঁজিবাদ ছিল তা এখন অনেক বদলে গেছে। তাই মার্কসের কিছু অনুসারী মার্কসবাদের কিছু নতুন ব্যাখ্যা দিয়েছেন, যার মধ্যে একটি হলো নব্য মার্কসবাদ। নব্য মার্কসবাদীরা কেবল অর্থনৈতিক শোষণের ওপর জোর না দিয়ে সমাজের অন্য দিকগুলোও যেমন সংস্কৃতি, পলিটিক্স, রিলিজিয়নের ওপরও গুরুত্ব দিয়েছে। তারা মনে করেন যে শোষণ শুধু অর্থনৈতিক হয় না, বরং সাংস্কৃতিকভাবেও হয়, রাজনৈতিকভাবেও হয়। তারা দেখেছেন আধুনিক যুগে পুঁজিবাদ মানুষের মনকেও নিয়ন্ত্রণ করছে। এবার এখানে তাহলে এর মূল লক্ষ্য কি দেখো। মার্কসবাদের মূল লক্ষ্য হলো একটি নতুন পৃথিবীর জন্ম দেয়া। মার্কস বিশ্বাস করতেন যে সর্বহারা শ্রেণী মানে প্রোলেতারিয়েট ক্লাস একসময় বুর্জোয়াদের ক্ষমতাকে সরিয়ে দেবে এবং একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। এই রাষ্ট্র হবে সাময়িক মানে টেম্পোরারি, যার কাজ হবে সমাজের সব ব্যক্তিগত সম্পত্তি মানে প্রাইভেট প্রপার্টি বিলুপ্ত করা এবং সব শ্রেণীগত বৈষম্য মানে ক্লাস
অ্যান্টাগনিজম দূর করা। এইবার এই কাজ হয়ে গেলে রাষ্ট্রের আর কোনো প্রয়োজন থাকবে না, তখন রাষ্ট্র নিজে থেকেই বিলীন হয়ে যাবে, তাই তো? আর তখন যে সমাজটি তৈরি হবে সেটাই হবে সাম্যবাদ, মানে হচ্ছে কমিউনিজম, যে সেখানে সবাই সমান হবে, কেউ কাউকে শোষণ করবে না। এটিই ছিল মার্ক্সবাদের সেই স্বপ্ন যা আজও পৃথিবীর অনেক মানুষকে অনুপ্রেরণা যোগায়। কিন্তু আগের ভিডিওতে তোমরা সোশ্যালিজম এর ভিডিওটা যদি দেখে থাকো, সেখানে মার্ক্স আর্লি সোশ্যালিস্টদের ক্রিটিসাইজ করেছে, তাদের বলেছে ইউটোপিয়ান সোশ্যালিজম, মানে তারা কোনো সায়েন্টিফিক ধারণা দিইনি, তাদের রিয়েলিটিতে তাদের চিন্তাভাবনা কোনো এক্সিস্ট করে না, শুধুমাত্র কল্পনার দ্বারাই বলেছে না এটা হওয়া উচিত, কিন্তু কিভাবে হওয়া উচিত তার সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেনি। তার জন্য মার্ক্স আর্লি সোশ্যালিস্টদের বলেছেন যে ইউটোপিয়ান সোশ্যালিস্ট। তাহলে তুমি বলো যে এই যে সমাজে যে স্টেটলেস সোসাইটির কথা, কমিউনিজমের কথা বলছে, যেখানে স্টেট থাকবে না, যেখানে কোনো রুলস থাকবে না, যেখানে কোনো রেগুলেশন থাকবে না, সেখানে কি সাম্যতা থাকবে? সেখানে তো আরো বেশি ইনইকুয়ালিটি থাকবে। এর জন্য মার্ক্সকে ক্রিটিসাইজ করা হয়েছে, মানে মার্ক্স অনেক ক্রিটিসাইজ হয়েছেন এই চিন্তাধারার জন্য যে যদি স্টেট না থাকে তাহলে কেমন লাইফ হবে, এটা কি আদৌ পসিবল, তাই না? এর জন্য মার্ক্সকে কি করা হয়েছে, ক্রিটিসাইজ করা হয়েছে। এবং মার্ক্সের এই স্টেটলেস চিন্তাধারা, এরকম চিন্তাধারার জন্য তাকে জার্মানির থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে তিনি অন্য জায়গায় গিয়ে থাকতেন, মেবি ইংল্যান্ডে। তাহলে এখানে মেন প্রবলেমের কথা হচ্ছে ক্লাস স্ট্রাগল, যে মানে হচ্ছে লেবার ক্লাসদের ওপর কিভাবে প্রোলেতারিয়া বুর্জোয়াজিস্টরা, মানে হচ্ছে মালিক শ্রেণী কিভাবে ঘন্টার পর ঘন্টা কাজ করাতো, সঠিক টাকা দিত না। এইসবই হচ্ছে এই মার্ক্সিজমের মূল কাহিনী। এবং এই মার্ক্সিজমের আরেকটা জিনিস কি, তিনি সব ক্লাসদের একসাথে ডেকেছেন, মানে সব শ্রেণীদের একসাথে ডেকেছেন, সেটা হচ্ছে ক্যালোরিয়ান কল, মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কার একসাথে জড়ো হয়ে একটা ইউনিটি তৈরি করবে। ইউনিটি তৈরি করলে তারা যদি একজোট হয় তাহলে তারা এই ক্যাপিটালিজমকে উৎখাত করতে পারবে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন না, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তেমনি কার্ল মার্ক্স ওরকম টাইপসেরই একটা দাগ দিয়েছেন যে সব লেবার শ্রেণী একসাথে আসো। এটা তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেছেন, মার্ক্স অ্যান্ড এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো। সেখানে তিনি বলেছেন the workers all over the world to unite for the emancipation and freedom of mankind. তাহলে কি এটা বেসড অন এ ম্যাটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি। মার্ক্স তার ডাস ক্যাপিটাল, তার একটা বই আছে, সেখানে তিনি ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম দিয়েছিলেন এবং হেগেলকে সেখানে ক্রিটিসাইজ করেছিলেন। কোন বইতে? সেটা হচ্ছে ডাস ক্যাপিটাল। Hegel's claim of idea as the moving of ideas as the moving force of history. He considered matter as the essence of the universe. এগুলো আমরা পড়েছি। এবং বিভিন্ন টাইপস আছে, যেমন ক্লাসিক্যাল মার্ক্সিজম যা দিয়েছে সেটা হচ্ছে কার্ল মার্ক্স এবং এঙ্গেলস দিয়েছে। অর্থোডক্স মার্ক্সিজম, যখন সেখানে তোমার হচ্ছে লেনিন, রোজা লুক্সেমবার্গ, মাও জেডং, এরকম টাইপসের আরো থিঙ্কার রয়েছে। তারপরে ওয়েস্টার্ন মার্ক্সিজম রয়েছে, যেখানে অ্যান্টোনিও গ্রামশি রয়েছে, তারপরে লুকাস রয়েছে, তারপরে রয়েছে স্ট্রাকচারাল মার্ক্সিজম রয়েছে, সেখানে আলথুজার রয়েছে এবং অনেক থিঙ্কার রয়েছে। লাস্টে নিউ মার্ক্সিজম, সেটা আলোচনা করেছি, যেখানে হারবার্ট মার্কাস রয়েছে, তারপরে বিভিন্ন থিঙ্কার রয়েছে, হ্যাবারমাস রয়েছে। তাহলে এই হচ্ছে আজকের মার্ক্সিজমের মানে নিয়ে মূল বিষয়। আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে, মানে মার্ক্সিজম সম্পর্কে কোনো ধারাও থাকবে না। যেখানে মার্ক্স আর এঙ্গেলস তোমার বই লিখেছে, প্রথম বই হচ্ছে দ্য হলি ফ্যামিলি 1844-এ লিখেছেন, দ্বিতীয় বই হচ্ছে দ্য জার্মান আইডিওলজি 1846-এ লিখেছেন, 3 নম্বর হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848-এ লিখেছেন। আর মার্ক্স জন্মগ্রহণ করেন সেটা তো প্রথমেই দেখেছো 1818 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1818 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এবং এই যে 3টে বই বললাম এটা মার্ক্স অ্যান্ড এঙ্গেলস মিলে লিখেছেন, এবং মার্ক্স অনেকগুলো বই লিখেছেন, সেগুলো অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব।